সেখানে নতুন করে কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদান অর্থনীতির জন্য কতটুকু আবশ্যক তা অধিকতর পর্যালোচনার দাবি রাখে। নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে পর্ষদ সভা আহ্বান করার প্রতিবাদ জানিয়ে এবং আহ্বানকৃত পর্ষদ সভা স্থগিতকরণের জন্য গভর্নরের নিকট দাবি জানিয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। এত সত্ত্বেও আহ্বানকৃত পর্ষদ সভা স্থগিত করা বা কর্মসূচি পরিবর্তন করা হয়নি। সে সদস্যগণের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভা থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে নিম্নবর্ণিত প্রস্তাবসমূহ আশু বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল ঢাকা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে জোর দাবি জানাচ্ছে। আমাদের প্রেস রিলিজটি আপনাদের ডেস্কে পৌঁছানো হয়েছে। আমি পয়েন্ট বাই পয়েন্ট কিছু কথা বলবো, তারপর ফ্লোর ওপেন হবে। আমাদের প্রথম পয়েন্টটি হচ্ছে নবনির্বাচিত সরকার গঠনের প্রাক্কালে তড়িঘড়ি করে বিতর্কিত ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদানের লক্ষ্যে আহ্বানকৃত পর্ষদ সভা স্থগিত করা। আমরা দেখেছি একটা পর্ষদ সভা যেখানে মূলত নীতিগত বিষয় আলোচনা হয় অথবা টার্মস অফ রেফারেন্স অনুযায়ী যেটা পর্ষদে যাওয়ার কথা সেই বিষয়গুলো আলোচনা করা হয়, এবং এটা একটা পর্ষদ সভা আহ্বান করা হলে যথেষ্ট সময় নিয়ে পর্ষদের যে কার্যপত্র সেটা পর্ষদ সদস্যদের নিকট প্রেরণ করা হয়। কিন্তু এই পর্ষদ সভা আহ্বান করা হয়েছে গতকালকে এবং সেটা আজকে হচ্ছে এটা পর্ষদ সভা। আপনারা যেটা ব্যাকগ্রাউন্ড আমরা বলেছি যে 12 তারিখে নির্বাচন হয়েছে, আগামীকালকে সংসদ সদস্যগণ শপথ নেবেন, পাশাপাশি নতুন সরকার গঠন হবে। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই ক্রান্তিকালে এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আমরা মনে করি এটা নৈতিকতা পরিপন্থী। একই সাথে এটা স্বার্থগত সংঘাত এখানে স্পষ্টভাবে বিদ্যমান। আমরা জানি বর্তমান গভর্নর মহোদয় একটি বেসরকারি ব্যাংকের ওই গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। সেই একই গোষ্ঠীকে বর্তমানে যদি ডিজিটাল ব্যাংক উনি দিতে চান সেটা ডেফিনেটলি একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এখানে আইনি বিধান এবং সরকারের নীতিগত কিছু সিদ্ধান্তের বিষয় আছে। বিষয়টা হচ্ছে এরকম যে এই একটা ব্যাংক আরেকটা ব্যাংকে সাবসিডিয়ারি, বর্তমান আইন অনুযায়ী একটা ব্যাংক আরেকটা ব্যাংকে হোল্ড করতে পারবে না, একটা ব্যাংক আরেকটা ব্যাংকের সাবসিডিয়ারি কোম্পানি হিসেবে থাকতে পারবে না। আবার ব্যাংকের যে মালিকানা বা শেয়ার হোল্ডিং এই সংক্রান্ত কিছু বিষয় আইনি বাধ্যবাধকতা আছে যেখানে সরকারের নীতিগত সিদ্ধান্তের প্রশ্ন আছে। তো এই ট্রানজিশনাল একটা সময়ে এই নীতিগত সিদ্ধান্ত বা সরকারের যে বাধ্যবাধকতার বিষয় আছে এই জিনিসটা এই সময়ে উত্থাপন করা এই যুক্তিযুক্ত নয় বলে আমরা মনে করি। আর আমরা যদি আর্থিক খাতের বাস্তবতা এবং নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা মূল্যায়ন করি, আমি কিছু তথ্য দিচ্ছি আপনাদেরকে যে বর্তমানে তফসিলি ব্যাংক আছে 100টি। যদি সম্মিলিত ইসলামী ব্যাংকের একটা ব্যাংক ধরা হয় তাহলে আরও একটা বাড়বে। আর সমস্যাগ্রস্ত যে ব্যাংকগুলো রেজুলেশন প্রক্রিয়ার আওতায় আছে, যেহেতু তাদের লাইসেন্স রিভোক করা হয়নি, তাহলে তারাও এখনো মার্কেটে আছে। শাখা আছে 11,000-এর উপরে, তাদের উপশাখা আছে 4,000-এর উপরে, এবং এজেন্ট ব্যাংকিং আউটলেট আছে 20,000-এর উপরে। আর ব্যাংকিং খাতের জন্য আমাদের সবারই মাথা ব্যথার একটা কারণ হচ্ছে খেলাপি ঋণ, যেটা আপনারা জানেন যে 36%-এর বেশি সেপ্টেম্বর 2025 ভিত্তিকে। এই ব্যাংকগুলোর বাইরে তফসিলি ব্যাংক আছে, ফাইন্যান্স কোম্পানি আছে 35টি, তাদের শাখা আছে 300 এবং উপশাখা আছে 20টির মতো। সমবায় সমিতি যারা কিছুটা ক্ষুদ্র পরিসরে আর্থিক কার্যক্রম পরিচালনা করে সদস্যদের মধ্যে, সেই সমবায় সমিতির সংখ্যা আছে 1,82,071টি। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এমআর এর অধীন লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান 700-র অধিক এবং তাদের শাখার সংখ্যা 26,000-এর অধিক। তফসিলি ব্যাংকের অনেক ব্যাংক স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি ব্যবহার করে ডিজিটাল সেবাসমূহ প্রদান করে থাকে। এখন ডিজিটাল ব্যাংকের প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা সেটা নিয়ে আমরা সরাসরি কথা বলছি না। কথা হচ্ছে আমরা যখন এই বিষয়টা সিদ্ধান্ত নিতে যাব এই বিষয়গুলো পর্যালোচনায় নিতে হবে, এবং এই পর্যালোচনা করার জন্য এই ট্রানজিশনাল পিরিয়ড বা এই আজকের এই দিনটা সময়োচিত নয়, বরং এইখানে খেয়ালি সিদ্ধান্ত আসা গোষ্ঠী বা ব্যক্তি স্বার্থ হাসিলের একটা সুযোগ তৈরি হবে বলে আমরা মনে করি। এই জিনিসটা হচ্ছে আপনি একটা গোষ্ঠী বা স্বার্থকে যখন অধিকতর সুবিধা বেনিপুলি দিবেন, মনোপলি দেওয়া হবে বলে আমরা আশঙ্কা করছি। সুতরাং এই জিনিসটা এটা স্থগিত করার জন্য বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল থেকে গতকালকে গভর্নর মহোদয়কে পত্র প্রদান করা হয়েছে। আপনি একটা জিনিস যদি মনে করেন, একটা প্রশ্ন আসতে পারে এখানে যে না এটা তো কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব বিষয়, এটা এই সময় পারে, কিন্তু এখানে একটা বিষয় ক্লিয়ার করেছি যে কেন্দ্রীয় ব্যাংকের বিষয় ব্যাংকের লাইসেন্স দেওয়া, কিন্তু পাশাপাশি এখানে সরকারের নীতি বিষয় জড়িত আছে। কারণ ব্যাংক কোম্পানি আইনে বাংলাদেশ ব্যাংকের যতটুকু এখতিয়ার দেওয়া হয়েছে শুধু এইটুক দিয়ে নতুন একটা ব্যাংক বা ব্যাংকের মালিকানা সম্পূর্ণ কমপ্লিট করা সম্ভব না। সেখানে সরকারের কনকারেন্স লাগবে, বিশেষ করে ব্যাংকের মালিকানা, ব্যাংকের শেয়ার হোল্ডিং এর স্ট্রাকচার, এগুলো বর্তমান আইনে কভার করবে না সেই ক্ষেত্রে। আর
যদি আমি গতকালকে বোর্ড মিটিং আহ্বান করে আজকে বোর্ড মিটিং করতে চাই, এই তাড়াহুড়ার মধ্যেই নিশ্চিত আছে যে এখানে নিশ্চয়ই ব্যতিক্রম কিছু আছে এবং যেটা আসলে বিধি বা নিয়মের সাথে যায় না, নিয়মের ব্যত্যয় ঘটানোর জন্য এরকম তাড়াহুড়া করা হয়েছে। আমরা আমাদের দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি, যথাযথ মূল্যায়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ ব্যতি রেখে নিয়োগকৃত চুক্তিভিত্তিক সকল উপদেষ্টা, পরামর্শক এবং কর্মকর্তা নিয়োগ বাতিলকরণ। আপনারা জানেন আমরা গত 10 দিন আগে আপনাদের সাথে আবার বসেছিলাম কিছু ইস্যু নিয়ে, সেখানে আমাদের এই ইস্যুটা ছিল এবং সেই দিন আমরা গভর্নর মহোদয়ের সাথে, এর আগেও বিভিন্ন সময় ওনাদের সাথে আমাদের কথা হয়েছে কাউন্সিলের, আমরা দিয়েছি বিষয়গুলো নিয়ে বিবেচনা করবেন আশ্বাস দিয়েছিলেন। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে আজও বাংলাদেশ ব্যাংকের চুক্তিভিত্তিক উপদেষ্টা পরামর্শকের সংখ্যা 9 জন। দুঃখজনক হচ্ছে এই চুক্তিভিত্তিক যেসব পরামর্শক উপদেষ্টা আছেন তাহলে বাংলাদেশ ব্যাংকে নির্বাহীর ন্যায় আচরণ করেন। চুক্তিভিত্তিক পরামর্শক বা উপদেষ্টা এটা নির্বাহী কোনো পদ নয়, আপনারা জানেন। যদি গভর্নর বা ডেপুটি গভর্নর মহোদয় কোনো স্পেসিফিক নলেজের জন্য তাদেরকে রেফার করা হয় কোনো ইস্যু, তখন সেই ইস্যুতে তারা মতামত দিতে পারেন। কিন্তু আমরা দেখছি আমাদের যে চুক্তিভিত্তিক পরামর্শক আছেন, আমাদের গভর্নরের পরে আমাদের টায়ার হচ্ছে ডেপুটি গভর্নর, কিন্তু এই গভর্নর এবং ডেপুটি গভর্নরের মাঝখানে এই চুক্তিভিত্তিক যে পরামর্শ তারা আসন গ্রহণ পর্যন্ত করে থাকেন বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন মিটিংয়ে, এমনকি বোর্ড মিটিংয়ে। আর এই যে উনি হয়তো চুক্তিভিত্তিক পরামর্শক উপদেষ্টাদের উপর বেশি নির্ভর করছেন। দেখেন আজকে যে বোর্ড মিটিং, বাংলাদেশ ব্যাংকে এসএমটি বলে একটা কথা আছে, যেখানে গভর্নর এবং ডেপুটি গভর্নর মহোদয়গণ হচ্ছে মেম্বার। তো এই এসএমটিতে আলোচনা করা হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো, কিন্তু আজকের যে বোর্ড মিটিং এটা গভর্নর মহোদয় কোনো ডেপুটি গভর্নরের সাথে কোনোরূপ আলাপ আলোচনা ছাড়াই নিজের ইচ্ছাতে উনি করেছেন। আমাদের কথা হচ্ছে যে চুক্তিভিত্তিক পরামর্শক উপদেষ্টা একেবারে টেকনিক্যাল নলেজের জন্য প্রয়োজন হইতে পারে, কিন্তু এটা গণহারে নয়। আর যদি প্রয়োজনীয় হয় সেই প্রয়োজনীয়তার যথাযথ মূল্যায়ন এবং তাদের কার্যপরিধি ঠিক থাকতে হবে। যা দেখা যাচ্ছে যে চুক্তিভিত্তিক নিয়োগ কাকে দেওয়া হবে অনেক ক্ষেত্রে সেটা আগে নির্ধারণ করা হচ্ছে এবং তার কর্মপরিধি পরে ঠিক করা হচ্ছে। আমাদের কাছে বিস্তর অভিযোগ আছে, কর্মকর্তারা অভিযোগ করেছেন গভর্নর মহোদয় তার পরিচিত জনদের মধ্য থেকে তাদেরকে প্রোভাইড করার জন্য এই ধরনের সুযোগ সৃষ্টি করে বিভিন্ন নামে কোনো পদ সৃষ্টি করছেন, পরে তাদেরকে নিয়োগ দিচ্ছেন, নিয়োগ দেওয়ার পর তাদের কর্মপরিধি ঠিক করার জন্য ডিপার্টমেন্টগুলোতে চাপ দিচ্ছেন। আর চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে স্পেসিফিক বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংক এক্সপেন্ডিচার রেগুলেশন এর ধারা 59, সেখানে বলা আছে চুক্তিভিত্তিক পরামর্শক বা উপদেষ্টা নিয়োগ করার জন্য বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদের সুনির্দিষ্ট স্যাংশন মানে অনুমোদন থাকতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি গভর্নর মহোদয় আগে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করছেন, তারপরে পোস্ট ফ্যাক্টো অ্যাপ্রুভালের জন্য পরিচালক পর্ষদে উপস্থাপন করছেন। $1.5 মিলিয়ন মাধ্যমে বিদেশি কনসালটেন্ট নিয়োগ করার জন্য একটি প্রস্তাব তিনি গত বোর্ড মিটিংয়ে, যেটা 27 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হয়েছিল, সেখানে নিয়েছিলেন। তো এত বড় একটা সিদ্ধান্ত সেটা পরিচালনা পর্ষদের পোস্ট ফ্যাক্টো নেয়ার কোনো সুযোগ আছে বলে আমরা দেখি না। আর যেখানে উপদেষ্টা বা পরামর্শক নিয়োগ দেওয়া হচ্ছে, নিয়োগকৃত পরামর্শক বা উপদেষ্টা অনেকেরই আমরা দেখেছি, যেহেতু আমরা কেন্দ্র এবং আমাদের সদস্যগণের অভিজ্ঞতা থেকে আমাদের কাছে যেই অভিযোগ এসেছে সেটা হচ্ছে তাদের কেন্দ্রীয় ব্যাংকিং নীতি পদ্ধতি, দেশের ব্যাংক ব্যবস্থা, ব্যাংক সংশ্লিষ্ট আইন কানুন এই সম্পর্কে তাদের কোনো যথেষ্ট ওয়াকিবহাল নন। তারা যেটা করেন, নিয়োগ পাওয়ার পর বাংলাদেশ ব্যাংকের 8-10 জনের একটা টিম ডেডিকেটেডলি তাদের সাথে কাজ করেন এবং এটা গভর্নর মহোদয় নিজে তদারকি করেন। এই বাংলাদেশ ব্যাংকের টিমের কাজের যে আউটপুট, এই আউটপুটটা এই কনসালটেন্ট উপদেষ্টা যারা তারা গভর্নর মহোদয়ের নিকট উপস্থাপন করেন, এটাই হচ্ছে তাদের ক্রেডিট এখানে। তো যে কাজগুলো বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের দিয়ে করা হয় সেইটাই আবার তৃতীয় একটা মাধ্যম দিয়ে গভর্নরের কাছে উপস্থাপন করা হয়, এইটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কনসালটেন্ট উপদেষ্টাদের কাজ। তো আমাদের সুনির্দিষ্ট বিষয় হচ্ছে আপনি কনসালটেন্ট এবং উপদেষ্টা নিয়োগ যদি হয় সেটার সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে, স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশে বা প্রত্যেক দেশে কেন্দ্রীয় ব্যাংকে একটাই, আপনি অন্য একটা কমার্শিয়াল ব্যাংকে যত দ্রুত একজন উপদেষ্টা বা পরামর্শক নিয়োগ দিতে পারবেন, কারণ এখানে 60টা ব্যাংক আছে, আর্থিক প্রতিষ্ঠান আছে, আপনি সেই মার্কেটে এক্সপার্টিসটা পাবেন। কিন্তু সেন্ট্রাল ব্যাংকিং এক্সপার্টিস একটা দেশে কিন্তু খুব সহজে আপনি পাবেন না। তো এই বিষয়গুলো প্রশ্নের জন্ম দিয়েছে। এই কারণে আমরা বলেছি যে যথাযথ মূল্যায়ন এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া অনুসরণ না করে নিয়োগকৃত সকল চুক্তিভিত্তিক উপদেষ্টা, পরামর্শক এবং কর্মকর্তা তাদের নিয়োগ বাতিল করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাগণের নিয়োগ এবং পদোন্নতি কার্যক্রমে অচল অবস্থা বিরাজ করছে।
প্রতিটি প্রতিষ্ঠানের, যেহেতু প্রতিষ্ঠান তার জনবল দিয়ে পরিচালিত হয়, আপনারা জানেন এটা হচ্ছে একটা সাকসেশন প্ল্যানের অন্তর্ভুক্ত। আজকে বাংলাদেশ ব্যাংক থেকে যারা পিআরএল এ যাচ্ছেন, একইভাবে নতুন ব্লাড আসবে, এখানে নতুন কর্মবল যোগ হবে, এটাই হচ্ছে একটা প্রক্রিয়া। কিন্তু গভর্নর মহোদয় দায়িত্ব গ্রহণ করার পর থেকে এখন পর্যন্ত ওনার এই 1.5 বছর সময়ে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে উনি যথেষ্ট আগ্রহী, কিন্তু নিয়মিত কর্মকর্তা নিয়োগের জন্য, কর্মকর্তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর কার্যক্রমের জন্য কোনো ফাইল উনি এখন পর্যন্ত অনুমোদন করেননি। বাংলাদেশ ব্যাংকে বর্তমানে শূন্য পদের সংখ্যা 2436টি, যার মধ্যে প্রথম শ্রেণীর পদ 1876টি এবং দ্বিতীয় শ্রেণীর পদ 560টি। এই যে কর্মবলের যে সংকট, আমাদের এই কর্মবলের সংকটের কারণে কেন্দ্রীয় ব্যাংকের নীতি পদ্ধতি এবং অপারেশনাল অনেক কার্যক্রমে এটা নেতিবাচকভাবে প্রভাব পড়ছে। আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদিও সিরিয়ালে এটা 4 নম্বর, গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, যে গণমাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকিং নীতি ও পদ্ধতি সম্পর্কে অসঙ্গত ও খেয়ালি বক্তব্য প্রদান থেকে বিরত থাকা। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় হতে গণমাধ্যমে প্রতিনিয়ত কেন্দ্রীয় ব্যাংকিং নীতি ও পদ্ধতি সম্পর্কে সাংঘর্ষিক এবং আর্থিক খাতের জন্য খেয়ালি বক্তব্য ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থার কফিনে শেষ পেরেক ঠুকেছে বলে অভিজ্ঞ কেন্দ্রীয় ব্যাংকারগণ মনে করেন। 6 জানুয়ারি 2026 তারিখে দ্য ডেইলি টাইমস পত্রিকায় প্রকাশিত একটা অনুসন্ধানী প্রতিবেদনের প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সেখানে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ে অর্থাৎ গভর্নর মহোদয়ের যে দায়িত্ব গ্রহণের পর থেকে উনি কিছু অসঙ্গত কথাবার্তা গণমাধ্যমে বলেছেন, যেটা কেন্দ্রীয় ব্যাংকিং এর শীর্ষ পর্যায় থেকে বলা অসঙ্গত বলে আমরা মনে করি, সেই সম্পর্কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। 6 জানুয়ারি 2026 তারিখে ডেইলি টাইমসে সেই বিষয়টা বিস্তারিত প্রতিবেদনে আছে। গভর্নর মহোদয় দায়িত্ব গ্রহণ করার অব্যবহিত পর 20 আগস্ট 2024 তারিখে তিনি বলেছেন, দুর্বল ব্যাংককে সহায়তা করার জন্য কোনো টাকা ছাপানো হবে না। ঠিক তার 2 সপ্তাহ পর দুর্বল সংকটে থাকা ব্যাংকগুলোর জন্য বিশেষ তারগুলো প্যাকেজ তিনি ঘোষণা করেছেন। 8 সেপ্টেম্বর 2024 তারিখে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ছাড়াই গভর্নর মহোদয় সংবাদ মাধ্যমে বলেছেন 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এবং সেগুলোতে একীভূত করতে হবে, একীভূত হতে পারে বলে তিনি মত প্রকাশ করেন গণমাধ্যমে। কিন্তু আমরা দেখতে পেরেছি তারও প্রায় 6 মাস 7 মাস পর 9 এপ্রিল 2025 তারিখে শরিয়া ভিত্তিক 5টা ব্যাংক মিলে নতুন একটা রাষ্ট্রীয় ব্যাংক করার ঘোষণা দিয়েছে। এই যে বিগত আমি 4টা ঘটনা, এখানে আরো বিষয় আছে, আপনারা সংবাদ মাধ্যমে যারা কাজ করেন আমার থেকে আরো ভালো জানবেন। ওখানে অনেকগুলো ঘটনার উল্লেখ করা হয়েছে, যে 3-4টা ঘটনা বলা হলো, প্রত্যেকটা ঘটনা একটা আরেকটার বিরোধী। আপনি কেন্দ্রীয় ব্যাংক থেকে আপনি কি করবেন এটা ঢাকঢোল পিটিয়ে করার বিষয় নাই। আপনার কাজটা হবে ডাটা ড্রাইভেন এবং সুচিন্তিত, আপনার সিদ্ধান্ত হবে প্রুডেন্সিয়াল রেগুলেশনের পার্ট। তো আপনি 6 মাস পরে কি করবেন এটা 6 মাস আগে থেকে ঢাকঢোল পিটিয়ে বলার কিছু নেই। আপনার কাছে আপনার মেকানিজম অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংকিং প্র্যাকটিস অনুযায়ী অন্যান্য দেশে যা করে, এটাতে একটা ফিনান্সিয়াল ডিজাস্টার, এটা মিট করার জন্য যেটা করা হবে সেটা সুচিন্তিতভাবে আপনি আপনার পদ্ধতি প্রয়োগ করে করবেন, আপনার প্রসেস ফলো করে করবেন। কিন্তু এটা গণমাধ্যমে বলা বা এটা দিয়ে বাহবা অর্জন বা কাউকে অসঙ্গত কোনো সিগন্যাল প্রদান করা এটার উদ্দেশ্য না। কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা, কেন্দ্রীয় ব্যাংকারদের ভূমিকা আমরা আগেও বলেছি অনেকটা বিচারকদের ন্যায়, সুতরাং তাদের কথাবার্তা এবং কাজে কর্মে অধিকতর সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনারা দেখেন যে কেন্দ্রীয় ব্যাংকের যে টাস্ক ফোর্স হয়েছে, এই টাস্ক ফোর্সে বেসরকারি ব্যাংকের চেয়ারম্যানকে ওই ব্যাংকিং খাতের টাস্ক ফোর্সের চেয়ারম্যান করা হয়েছে। তো এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ আপনি ব্যাংকিং খাতের যদি করতে চান সেটা বেসরকারি একটা ব্যাংকের চেয়ারম্যানকে সেখানে মূল দায়িত্ব দিয়ে কাজটা আপনি করতে পারেন না। সেইটাও করা হয়েছে কেন? গভর্নর মহোদয়ের সেখানে অতীত যে সংশ্লিষ্টতা আছে, আমরা আশঙ্কা করছি সেই সংশ্লিষ্টতার অংশ হিসাবেই তাদেরকে সেখানে সুযোগটা দেওয়া হয়েছে। আর সেই একই গ্রুপকে ডিজিটাল ব্যাংক দেওয়ার জন্য গভর্নর মহোদয় তোড়জোড় করছেন। আমাদের পঞ্চম পয়েন্ট হচ্ছে রেজুলেশনে, ব্যাংক রেজুলেশনে বস্তুনিষ্ঠ প্রক্রিয়া নিশ্চিত করা। আমি আপনাদের কাছে কিছু তথ্য দেই। আমরা বলছি যে রেজুলেশন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিষয়টা কি, যে প্রক্রিয়াটা হবে অবজেক্টিভ। আমার একটা ডিভাইস থাকবে, এই ডিভাইসে অবজেক্টিভ ক্রাইটেরিয়া এবং জাজমেন্টে যারা আমার ক্রাইটেরিয়া ফুলফিল করবে বা যাদেরকে আমি মনে করব যে এই রেজুলেশন প্রক্রিয়া আনা দরকার, তারা রেজুলেশন প্রক্রিয়া আসবে। আমরা যে ব্যাংকগুলো রেজুলেশন প্রক্রিয়া গিয়েছে, আপনারা জানেন 5টা ব্যাংক, সেখানে এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ ছিল 48%, সোশ্যাল ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ ছিল 63%। কিন্তু এদেরকে মার্জ করা হয়েছে, এদের থেকে অনেক পারফরমেন্স খারাপ
এবং খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি তাদের সাথে। পাশাপাশি খেলাপি ঋণ 80%-এর বেশি। আমি এই তথ্যটা শেয়ার করছি 6 জানুয়ারি 2026 তারিখে ডেইলি টাইমসের প্রতিবেদন থেকে। কয়েকটা ব্যাংকে এর থেকে বেশি 80% প্লাস খেলাপি ঋণ থাকা সত্ত্বেও রেজুলেশন প্রক্রিয়া তাদের বাইরে রেখেছে। গভর্নর মহোদয়ের অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের কারণে এক্সিম ব্যাংক আগস্ট 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত তার আমানত হারিয়েছে 11,700 কোটি টাকা, একই প্রতিবেদনের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে 6,800 কোটি টাকা। সবচেয়ে ভালো ব্যাংক, সেই ব্যাংকটাও যদি ট্রাস্ট তার ঝুঁকিতে পড়ে বা কোনো রিস্ক ঝুঁকি দেখা দেওয়ার কারণে ব্যাংক রান যেটাকে বলে, আমানতকারীগণ তাদের টাকা একসাথে ফেরত নিতে চান, তারা সেটা দিতে পারবে না। সেইখানে অনবরত অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের বলি হয়েছে এই কয়েকটা ব্যাংক বলে আমরা মনে করি। সাম্প্রতিক সময়ে আমানতকারীদের যে হেয়ার কাট প্রদান করা হয়েছে, আমানতকারীগণ 2 বছর আগে তাদের আসল মানে তাদের এফডিআর এর উপর যে মুনাফা নিয়ে গেছেন, 2 বছর পরে এসে 1.5 বছর পরে এসে বলা হচ্ছে এই মুনাফাকে আসল হিসাবে ট্রিট করা হবে। এটা কেমনে সম্ভব? তাহলে যারা আসল এবং মুনাফা উভয় টাকা নিয়ে গেছেন তাদেরকে আপনি কিভাবে ট্রিটমেন্ট দিবেন? এক। আরেকটা কথা হচ্ছে, আমি একজন আমানতকারী, আমি যদি বুঝি যে এই টাকাটা আমি মুনাফা হিসেবে আমি উঠিয়ে নিয়ে গিয়েছি, এখন আমি হঠাৎ করে জানলাম আমার টাকা নাই। এটার আরেকটা জটিলতা হচ্ছে আমাদের অ্যাসেট কোয়ালিটি রিভিউ বলা হচ্ছে যে সব ব্যাংকের দায় এবং সম্পদ মূল্যায়ন করা হয়েছে। দায় এবং সম্পদ একভাবে মূল্যায়ন করা হয়েছে, আমি ব্যাকডেটে ইফেক্ট দিয়ে এখন বলছি যে না, আপনার আসল টাকা আগে পরিশোধ হয়ে গেছে। তাহলে আমার আগের যে দায় এবং সম্পদের মূল্যায়ন করা হয়েছে, এই মূল্যায়নটা ঠিক নেই, সেখানে ঝামেলা তৈরি হবে। তো এই বিষয়গুলো উদ্বেগের জন্ম দিয়েছে। কিছু বিষয় এখানে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে কিছুটা অভ্যন্তরীণ। আমরা বিভিন্ন সময়ে গভর্নর মহোদয় এই কথাগুলো সাক্ষাতে এবং পত্রের মাধ্যমে যোগাযোগ করেছি এবং সর্বশেষ এই বিষয় সম্পর্কে আমরা বলেছি। আপনারা জানেন যে নতুন মানে ইন্টারিম সরকার গঠন করার পরে বিভিন্ন জায়গায় এবং অর্থনৈতিক যে মানে বৃদ্ধি পেয়েছে, পরিসর বৃদ্ধি পেয়েছে, জিডিপি বৃদ্ধি পেয়েছে, ব্যাংকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিভিন্ন কারণে এই কলেবর বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংক, আর্থিক খাত সহ সরকারি বিভিন্ন বিভাগে ব্যাপক হারে পদোন্নতি দেওয়া হয়েছে। সেইখানে আমাদের বাংলাদেশ ব্যাংকে নিয়মিত যে পদোন্নতি, বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদ হচ্ছে নির্বাহী পরিচালক। এই নির্বাহী পরিচালকের পদ ফাঁকা হচ্ছে কিন্তু প্রমোশন দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে সালেউদ্দিন আহমেদ বিদায়ী অর্থ উপদেষ্টা মহোদয় এক বক্তব্যে বলেছেন যে ওনার সময় বাংলাদেশ ব্যাংকে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন 6 জন, এখন কতজন আছে? এই তথ্যগত ভুল আছে, সেটা আগে আপনাদেরকে বলেছি। ওনার সময় এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন 20 জন। শুধু একটা খাত আপনাদেরকে দেখতে হবে না, তখন ব্যাংকের সংখ্যা কত ছিল সেটা আমাদের বিবেচনায় নিতে হবে। এক্সিকিউটিভ ডিরেক্টরের পদটা হচ্ছে দ্বিতীয় গ্রেডের পদ। বাংলাদেশে দ্বিতীয় গ্রেডের পদ যদি আপনি সরকারে ধরেন সেটা হচ্ছে অতিরিক্ত সচিব। তখন দ্বিতীয় গ্রেডের পদ, অতিরিক্ত সচিবের পদ সংখ্যা যখন সালেউদ্দিন আহমেদ স্যার এখানে ছিলেন তখন ছিল 100 জনের কম, 90 জনের মতো। আর এখন সেটা আপনারা ভালো জানেন, আমার ধারণা সেটা 500-র কাছাকাছি হবে। তো আপনি একটা ছোট্ট একটা পরিসর বাংলাদেশে বসবাস করে এক জায়গাকে আপনি তুলনা করবেন কিন্তু অন্য সব কিছু ইগনোর করে, এটা হয় না।